নমস্তে ফ্রেন্ডস, এই ভিডিওটা একটি খবর সংক্রান্ত। যে খবরে আমরা শুনতে পেলাম ক্যালকাটা হাইকোর্টের এক্স জাস্টিস বিচারপতি বিশ্বজিৎ বসু অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি কনফারেন্সে কি বলেছেন, এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসারদের নিয়োগের বিষয়ে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য কি, সেইটি আমরা খবরটিতে পড়লাম এবং সেই প্রসঙ্গেই আমার এই ভিডিও। একটুখানি আলোচনা করে নিতে চাই আপনাদের সঙ্গে। আমরা একটু আলোচনা করতে পারি যে বিচারপতি বিশ্বজিৎ বসু কি বলছেন। আমরা শুনতে পাচ্ছি, খবরে বলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন TV9 বাংলার খবর আমি পড়ছি। এসআইআর এর কাজে বিচারকদের নিয়োগের পর রাজ্যে বিচার ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, আজ এসআইআর এর জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার পর সমস্ত জেলা আদালত প্রায় বন্ধ। ধরুন আপনার একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দরকার, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো 1-2 মাস আদালত বন্ধ। যদি আমাদের এটাই অ্যাপ্রোচ হয়, 2-4 দিন আদালত বন্ধ থাকলে কোনো অসুবিধে নেই, কারণ এখন আদালত বলতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, সেটাও কেবলমাত্র রাজনৈতিক ও স্পর্শকাতর মামলাগুলোর জন্য। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু যখন এসব প্রশ্নের উত্থাপন করছেন, তখন আলোচনা সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারও। রাজ্যে যে এই মুহূর্তে জেলা আদালতগুলিতে মামলার তুলনায় বিচারকদের সংখ্যা অত্যন্ত কম, কোর্টরুমে ফাইলের পর ফাইল জমতে থাকে, পিছোতে থাকে শুনানির দিন, সে পরিস্থিতির কিছুটা আভাস অবসরপ্রাপ্ত বিচারপতির মুখেও শোনা গেল। তিনি বললেন, আমাদের বাংলায় দীর্ঘদিন ধরে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ বন্ধ। এই মুহূর্তে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় প্রায় 300 জন রয়েছেন। তার থেকে 240 জন ইতিমধ্যেই এসআইআর এর কাজে নিয়োজিত হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু সুপ্রিম কোর্টকে কেন এই নির্দেশ দিতে হলো? কথা প্রসঙ্গে সে উত্তরও দেন বিচারপতি। তার মতে, সুপ্রিম কোর্টে কেবল 2টো স্বতন্ত্র প্রতিষ্ঠানের বিশ্বাসের সংঘাত হলো। সুপ্রিম কোর্ট দেখছে কমিশন অফিসার চাইছে, আর রাজ্য যে অফিসার দিচ্ছে তাতে সন্তুষ্ট হচ্ছে না, আর তাতেই তার প্রশ্ন, তাহলে কি ছাই ফেলতে ভাঙা কুলো? আর সেখানেই যে বিচার ব্যবস্থার স্বতন্ত্রতা প্রশ্নের মুখে পড়ল, সেই বলতে চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। আর সেক্ষেত্রে তাঁর আশঙ্কা, এটা কি কেউ নিশ্চিত করে বলতে পারে কাল জুডিশিয়াল অফিসারদের বলা হবে না ভোটের দায়িত্ব গিয়ে সামলাও? তাঁর কথায়, জুডিশিয়ারির কাজ হচ্ছে লেজিসলেচার যে আইন করেছে তার প্রয়োগগত ক্ষেত্রে কোনো রকম বেআইনি কিছু হলো কিনা। একদম ঠিক কথা বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারকদের কাজ হলো, জুডিশিয়ারির কাজ হলো লেজিসলেচার যে আইন করেছে তার প্রয়োগগত ক্ষেত্রে কোনো রকম বেআইনি কিছু হলো কিনা। এখন লেজিসলেচাররা আসেন যে পদ্ধতিতে, লেজিসলেচার নির্বাচনের যে পদ্ধতি, সেটিই তো গণতন্ত্রের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, তাই নয় কি? বিচারপতি বসু প্রাক্তন বিচারপতি বলেই আমি তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদৌ কোনো বক্তব্য রাখতে যাচ্ছি। তিনি যদি সিটিং জাজ অফ ক্যালকাটা হাইকোর্ট হতেন, তাহলে নিশ্চিতভাবেই তিনি যাই বলুন আমি কোনো কথাই বলতে পারতাম না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে, কারণ আমি মনে করি সবাই মনে করেন, ভারতবর্ষের পুরো ডেমস এটা মনে করে যে ভারতবর্ষের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ভারতবর্ষের গণ, যাদের তন্ত্রটা চলছে। আমি সেই গণের অংশ। ডেমস যারা কিনা ভারতের সংবিধান নিজেরাই তৈরি করে নিজেরাই নিজেদেরকে দিয়েছে, তারাই, অর্থাৎ আমি সেই সংবিধান রচয়িতাদের একজন। যে সংবিধান রচয়িতারা কিন্তু এই যে ট্রাইপেড কনস্টিটিউশন, লেজিসলেচার, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারির সৃষ্টিকর্তা,
সংবিধান আমাদের সৃষ্টি, আমরাই আমাদেরকে দিয়েছি, আমরাই আপনাদের প্রত্যেকের দায়িত্ব ফিক্স করে দিয়েছি। জুডিশিয়ারির দায়িত্ব যে লেজিসলেচার যে আইন বানিয়েছে সেই আইনে কোনো ভুলভ্রান্তি আছে কিনা বা তার বিচার করা, সেটাও আমরাই ঠিক করে দিয়েছি। আমি সেই যে গণতন্ত্র এখানে চলছে সেই পেডেস্টাল থেকেই, সেই পার্সপেক্টিভ থেকেই আজকে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর কথায় আমি আদৌ কোনো কথা বলতে পারছি। তিনি যদি সিটিং জাজ হতেন আমাকে মানাতো না, সেক্ষেত্রে আমার দিক থেকে আমারই বানানো সংবিধানকে হয়তো আমি একটুখানি ছোট করে দেখে ফেলতাম, কিন্তু এখন সেটা আমি বলতে পারি। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন, কারণ হলো আইন যারা বানাবেন, অর্থাৎ রুল অফ ল যদি চলতে হয় তাহলে ল জিনিসটা আগে প্রয়োজন, এবং সেই ল মেকার যারা, তাদেরকে যখন মানুষ নির্বাচন করে তখন গণতন্ত্রে সেইটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই কাজটি কন্ডাক্ট করার দায়িত্ব যাদের, অর্থাৎ কিনা এক্সিকিউটিভ। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, যেটা কোনো রাজ্য সরকারের অধীন নয়, কেন্দ্রীয় সরকারের অধীনও নয়, কোনো রাজ্য সরকারের অধীনও নয়। তো এইরকম একটি স্বশাসিত স্বাধীন সংস্থা স্বাধীনভাবে এক্সিকিউটিভ মেশিনারির মাধ্যমে একটা নিরপেক্ষ ভোটার তালিকা তৈরির কাজ করতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এসে সেই কাজটা ধাক্কা খায়। এইখানে তারা এসে দেখতে পায় যে রাজ্যের এক্সিকিউটিভ মেশিনারি আর এক্সিকিউটিভ মেশিনারি বলে কিছু এক্সিস্ট করছে না। এক্সিকিউটিভ মেশিনারি সম্পূর্ণভাবে লেজিসলেচারের উপর সমাপতিত হয়ে গিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসে ইলেকশন কমিশন দেখলো যে পশ্চিমবঙ্গের সংবিধান আর ট্রাইপেড নেই, হয়ে গেছে বাইপেড, এবং বাইপেড সংবিধান কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, কোনো না কোনো একটা দিকে টলমল করবে অথবা মুখ থুবড়ে পড়বে। এবং সেই কারণেই এক্সিকিউটিভকে ব্যবহার করতে না পেরে জুডিশিয়ারি, অর্থাৎ এখানেই কিন্তু জুডিশিয়ারির উপর গণতন্ত্রের সেই বিশ্বাস যে জুডিশিয়ারি অন্তত রাজনীতির ঊর্ধ্বে থাকবে, সেই বিশ্বাস ইলেকশন কমিশন রেখেছে, সেই বিশ্বাস মানুষও রেখেছে। গণতন্ত্র, আমরাই সেই আমরা মনে করি যে জুডিশিয়ারি রাজনীতির ঊর্ধ্বে, যে কারণে জুডিশিয়াল অফিসারদেরকে সেই দায়িত্ব দেওয়া। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটাই কিন্তু ভারতবর্ষ বলুন বা যে কোনো গণতন্ত্রে লেজিসলেচারের নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু হতে পারে না। কোন আদালত, কোন বিচার, সমস্ত প্রবলেম, সমস্ত কিছু মিথ্যে হয়ে যায় যদি রুল অফ ল না থাকে। এবং আপনারা বিচারপতিরা দিনের পর দিন পশ্চিমবঙ্গে রুল অফ ল এর অ্যাবসেন্স দেখেও কোনো কথা বলেননি। আমরা সকর্ণে শুনেছি যে বিডিওরা ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিদের কাছ থেকে উত্তম মধ্যম বকুনি খেয়েছেন, ভর্ৎসিত হয়েছেন, প্রচুর বকুনি খেয়েছেন। কেন না, বিডিওরা পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে যে ব্যক্তি কম ভোট পেয়েছে তাকে জয়ী ঘোষণা করে দিয়েছে, যে ব্যক্তি বেশি ভোট পেয়েছে তাকে পরাজিত ঘোষণা করেছে। এত র্যাম্প্যান্ট দুর্নীতি এ রাজ্যে হয়েছে পশ্চিমবঙ্গের এক্সিকিউটিভ মেশিনারির সাহায্যে। এমনভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গের বিডিও এবং এসডিওরা এমন ন্যক্কারজনক ভূমিকা তাতেও অবলম্বন করেছেন, সেসব দেখেও কিন্তু পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি পশ্চিমবঙ্গের একজনও এক্সিকিউটিভ অফিসারকে কখনো সাসপেন্ড করার নির্দেশ দেননি। বারংবার তাদেরকে ডেকে পাঠিয়েছেন, বারংবার তাদেরকে হাজিরা দিতে বলেছেন, কিন্তু কখনো তাদেরকে সাসপেন্ড করবার নির্দেশ দেননি। অর্থাৎ এক্সিকিউটিভ যখন প্রচুর অনাচার করেছে তখনও জুডিশিয়ারি কিন্তু মুখে কুলু পেটে থেকেছে, একরকম বকাবকি করেছেন, গ্যালারি শো অনেক করেছেন,
বিশ্বজিৎ বসু কিন্তু জাস্টিসের চেয়ার থেকে অনেক গ্যালারি শো করেছেন, কিন্তু একজন অফিসারকেও কিন্তু তিনি শাস্তির মুখে ফেলবার প্রপোজাল কখনো, সেই নির্দেশ কখনো দেননি। এই তো আমরা শুনলাম সুমন দের সঙ্গে এক্স জাস্টিস বিশ্বজিৎ বসুর সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছেন দুর্নীতি এরকম হতে পারে ধারণা ছিল না, কিন্তু একজন অফিসারকেও কি আপনি সাসপেনশনের মুখে ফেলেছেন? একটা অর্ডারও কি আপনাদের কোনো ক্যালকাটা হাইকোর্ট জুডিশিয়ারির কোনো বিচারপতির কি একটা অর্ডারও আছে যে অর্ডারের মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের স্টেট এক্সিকিউটিভদের কাউকে অ্যাটলিস্ট সাসপেনশনের অর্ডার, সাসপেনশন তো শাস্তি নয়, সাসপেনশনকে তো আমরা যারা একটু একটু অবহিত হচ্ছি ইদানিং তারা জানি যে সাসপেনশন কোনো শাস্তি নয়, কিন্তু সাসপেনশন হলো সেই পার্টিকুলার অফিসারটিকে বসিয়ে দেওয়া। যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে অকথ্য দুর্নীতি হয়েছে সেই সব ডিপার্টমেন্টের অফিসাররা সেই সমস্ত বিষয়ে কিচ্ছু জানতেন না, তারা একদম কিচ্ছু করেননি, তাদের কোনো দায় নেই। জুডিশিয়ারিকে এটা বিশ্বাস করে? আর যদি না করে তাহলে শুধু মুখে বকাবকি করে তারা থামলেন কেন? কেন কোনো অফিসারকে কখনো কোনো রকম সাসপেনশন বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর অর্ডার জুডিশিয়ারি কেন দিল না? সে ক্ষমতা তো জুডিশিয়ারি ছিল। তাহলে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু কেন প্রশ্ন করছেন যে যদি কি হবে যদি আমাদেরকে নির্বাচন পরিচালনা করতে বলেন? পবিত্র কর্তব্য হবে সেটা স্যার আপনাদের, কারণ সবচেয়ে গণতন্ত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করা, এবং গণতন্ত্র মনে করে যে অন্তত জুডিশিয়ারি এখনো রাজনীতির ঊর্ধ্বে আছে। আজকে ইলেকশন কমিশনের মতন স্বাধীন সংস্থাকেও একটা কেন্দ্রীয় সরকারের মুখপাত্র বা কোনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলে এই পার্টিকুলার রাজ্যটিতে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাইনারি তৈরি করতে করতে আমাদের পরিসরটা যখন সম্পূর্ণ বাইনারির মধ্যে এসে গেছে, তখনও কিন্তু আমরা বিশ্বাস করি যে জুডিশিয়ারি অন্তত সেই বাইনারির মধ্যে পড়ে না। তাহলে বিচারপতি বসু কেন আপনি, প্রাক্তন বিচারপতি বসু কেন আপনি মনে করছেন না যে এটাই সবচাইতে পবিত্র কর্তব্য এই সময় আপনাদের? যদি সত্যি ভোট পরিচালনা করতে হয় জুডিশিয়ারিকে, নাথিং লাইক দ্যাট। তার কারণ এটা এখন ওপেন সিক্রেট যে পশ্চিমবঙ্গের এক্সিকিউটিভরা ভোটে এবং ভোটের গণনায় জালিয়াতি করেন। এটা আদালতে দাঁড়িয়ে প্রমাণিত হয়ে গেছে। আদালতে দাঁড়িয়ে বিচারপতিদের বকাবকি আমরা শুনেছি, আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানে, গণ সেটা জানে। তাহলে এখন একমাত্র ভরসা কিন্তু জুডিশিয়ারি, সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসুর কেন আপত্তি থাকবে? আমি তো এটাই বুঝতে পারছি না। বরঞ্চ সংবিধান যা বলছে, সংবিধানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আপহোল্ড করতে গেলে তো বরঞ্চ এখন প্রাথমিক কাজ সমস্ত মামলা, সত্যিই তো মামলা, মানুষ তো সাফার করবেই, মানুষকে তো সাফার করতে হবে, তাদের বিচারগুলো আটকে থাকবে, আদালতের কাজকর্ম বন্ধ থাকবে। ওয়েল, মানুষকে তো সাফার করতেই হবে, কারণ এটা তো মানুষেরই তন্ত্র। সেই তন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে, সেই তন্ত্র যদি বিকল হয়ে যায়, সেই তন্ত্র যদি দুষ্ট রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে মানুষ সাফার করবে না তো কে সাফার করবে? কি করে বিচারপতি বিশ্বজিৎ বসু, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু কি করে এই প্রশ্নটা আদৌ তুললেন? মানুষকেই তো সাফার করতে হবে, আমরাই তো সাফার করছি। এমনকি যখন সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেল যে সরকারি কর্মচারীদের ডিএর 25% 31শে মার্চের মধ্যে দিতে হবে, রুল অফ ল যদি প্রিভেইল করতো, তাহলে তো সত্যি সেই সেই আদেশ তো কার্যে পরিণত করার প্রয়োজন ছিল। সেই আদেশ কি কার্যে পরিণত হচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার কি তা করছেন? প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু কি সেটা নিয়ে একটা কথাও বললেন? রুল অফ ল কি এখানে চলছে? আর যদি তা না চলে তাহলে বুঝতে হবে ল মেকারদের মধ্যেই কোনো একটা গন্ডগোল আছে। তাহলে ল মেকারদের যে নির্বাচন,
ফ্রেশ যে নির্বাচন হবে, এমন মানুষদেরকে নিয়ে আসতে হবে ল মেকার হিসেবে, যারা প্রকৃত ল বানাতেও পারেন এবং যে লগুলো বানাচ্ছেন সেটা যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় সেটা দেখভালও করতে পারেন। তাহলে তো সেই নির্বাচনের কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। জুডিশিয়াল অফিসারদেরকে যদি নির্বাচন পরিচালনা করতে হয়, তাতে কোথায় অসুবিধে আছে জুডিশিয়ারির? বরঞ্চ জুডিশিয়ারিকেই তো আপহোল্ড আমরা করছি। আমরা মনে করছি আমাদের শেষ আশা, বাঁচার শেষ আশা জুডিশিয়ারি। যদি কেউ না পারে তাহলে জুডিশিয়ারি পারবে। আই উইল সি ইউ ইন দি কোর্ট। কোর্টের উপর তো মানুষের সেই ভরসা। তাহলে কেন আপনি প্রাক্তন বিচারপতি বসু কেন কেন আপত্তিটা করছেন? কেন কেন ভাবছেন যে জুডিশিয়ারি সব কিছুর ঊর্ধ্বে? আমরাই তো আপনাদেরকে জুডিশিয়ারি বানিয়েছি, আমরাই তো আমাদের সংবিধানের রচয়িতা, আমরাই তো আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছি, সেই সংবিধানেই তো আপনারা জুডিশিয়ারি। তাহলে আপনারা কেন গণতন্ত্র রক্ষার কাজে যা প্রয়োজন তার জন্য এগিয়ে কেন আসবেন না? আপনার আরও একখানি, যেটা সুমন্দে, এবিপি আনন্দের সুমন্দেকে দেওয়া আপনার সাক্ষাৎকার আমি শুনেছি, এবং সেখানেও আপনার সাক্ষাৎকারের বেশ কিছু জায়গায় আপনি প্রচুর অভিযোগ তুলেছেন, কিন্তু একটিও অর্ডার দেননি যেখানে কোনো প্রকৃত অর্থে এই অসম্ভব যে একটা প্রশাসনিক গোলযোগ, তার জন্য কোনো প্রশাসনিক অফিসারকে আপনি কখনো আপনার কোনো অর্ডারে কখনো আপনি কোনো প্রশাসনিক অফিসারকে ইমপ্লিকেট করেননি। এটা খুব আশ্চর্যের। এবং শেষ পর্যন্ত আপনার সেই সাক্ষাৎকারের একটি অংশে গিয়ে আপনার কথার সঙ্গে আমার বেশ খানিকটা একটা কেমন একটা বাংলা পক্ষের কথার সঙ্গে আপনার কথার আমি মিল পেয়েছি, যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের পরিস্থিতি যেখানে ডিস্টিংক্টলি আলাদা, যেখানে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কীরকম, সেখানে আপনি যেভাবে বাংলাদেশের একজন বিচারপতি এবং নিজের সঙ্গে যেভাবে তুলনা করেছেন, যেভাবে আপনি বলতে চেয়েছেন যে আসলে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোনো বিভাজন নেই, সেই ব্যাপারটি আমার একেবারেই পছন্দ হয়নি। আমার মনে হয়েছে আপনার কথাগুলোর মধ্যে রাজনীতির গন্ধ আছে, এবং বাংলা পক্ষীয় রাজনীতি, যে রাজনীতিটার এখন আর পশ্চিমবঙ্গের কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।